হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসই ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনুরোধ মতোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে পোস্টমাস্টার গল্পটা লাইন বাই লাইন এক্সপ্লেন করতে চলেছি। আসলে এর আগে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম যেখানে পোস্টমাস্টার গল্পের একটা বিস্তৃত এক্সপ্লেনেশন তোমাদের সামনে রেখেছিলাম। সেখানে লাইন তুলে তুলে মানে প্রত্যেকটা লাইন পড়ে তার ব্যাখ্যা আমি দিইনি, কিন্তু সেখানে সমস্ত গল্পের একটা সারসংক্ষেপ বা পুরো গল্পের একটা বিস্তারিত আলোচনা সেখানে আমি দিয়েছি। এমনকি চরিত্র নিয়েও আলোচনা করেছি, এমনকি বেশ কিছু ইম্পর্টেন্ট লাইনের ব্যাখ্যাও আমি সেখানে দিয়েছিলাম। কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি বিশেষ অনুরোধ পেয়েছি যে প্রত্যেকটা লাইন তুলে ব্যাখ্যা করার জন্য। আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই কারণেই একেবারে গল্পটা পড়ে প্রত্যেক লাইন ধরে তোমাদের সামনে তুলে ধরছি আলোচনাটা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটা অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। প্রথমেই আমরা যে বর্ণনাটা পাচ্ছি, একজন পোস্টমাস্টার এসেছেন কোথায় না উলাপুরে, যেখানে গ্রাম একটা ছোট্ট গ্রামে যেখানে একটা নীলকুঠি আছে, আর তার কাছাকাছি কুঠির সাহেবদের জন্য তাদের প্রয়োজনে একটা পোস্ট অফিস তৈরি করা হয়েছিল। সেই পোস্ট অফিসের কাজ নিয়ে এসেছেন তিনি। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। আমাদের পোস্টমাস্টার বলতে এই গল্পের যিনি নায়ক, সেই পোস্টমাস্টার গ্রামের নয়, শহরের ছেলে। এবং লেখক অর্থাৎ রবি ঠাকুর আমাদের জানাচ্ছেন যে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, অর্থাৎ জল ছাড়া মাছ তো বেঁচে থাকতে পারে না। ঠিক তেমনই শহুরে পোস্টমাস্টারকে যখন তার কাজের প্রয়োজনে একেবারে গ্রাম্য জীবনে এনে ফেলা হয়েছে, তখন তার অবস্থা জল ছাড়া মাছের মতো হয়ে গেছে। একেবারে ছটপট করছে প্রাণটা, যে কোনো মুহূর্তে যেন প্রাণ বেরিয়ে যেতে পারে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস। আটচালা সম্পর্কে তোমাদের অনেকের হয়তো ধারণা নেই, আবার অনেকেই জানো। আটচালা অনেকটা মন্দিরের মতো আকৃতি বিশিষ্ট একটা বিশেষ ঘর, যেখানে একটা চালার মতো করে একটা ঘরকে তৈরি করা হয় এবং তার ওপরে আরেকটা ছোট্ট আকৃতি দিয়ে ঘরের মতো আরেকটা চালা স্থাপন করা হয়। অর্থাৎ যে ঘরের 8টা ঢাল বা 8টা কানা রয়েছে তাকে আটচালা বলা হয়। যাই হোক, অদূরে একটা পানা পুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বলছে একটা পোস্ট অফিসের দূরেই একটা পানা পুকুর আছে, বেশি দূরে নয়, অদূরে, খুব দূরে নয়, আর তার চারপাশে জঙ্গল পড়ে আছে, একেবারে একটা জঙ্গলে জায়গা যাকে বলা হয় গ্রামটা। কুঠির যে সমস্ত গোমস্তা আছেন বা কর্মচারী আছেন পোস্ট অফিসে, তাদের কারোর ফুরসত নেই যে এই গ্রাম শহুরে বাঙালি বাবুর সাথে একটু গল্প করবেন, অথবা তাদের ভদ্রলোকের সাথে মিশবার তারা এমনই যে ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত নন, অর্থাৎ তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ ঠিক ভদ্রলোকের মতো নয়। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। প্রথমেই তিনি কথা বললেন যে ভদ্রলোকের মতো নয় তারা, তারপরেই বলছেন বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অর্থাৎ কলকাতার ছেলে বলেই পোস্টমাস্টার হয়তো এদের সাথে খুব একটা ভালো করে মিশতে পারছে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত, নয় অপ্রতিভ হইয়া থাকে। অর্থাৎ যে সমস্ত ছেলেরা শহরে বাস করে তারা হঠাৎ যখন কোনো একটা অপরিচিত স্থানে যায়, তারা হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়। উদ্ধত কারণ কি, একটা বিশেষ অহংকার প্রদর্শন করে যে আমি সব কিছু জানি, একটা বিশেষ জায়গা থেকে এসেছি। আর এটা যদি না হয় অপ্রতিভ হয়ে যায়, একেবারে কি করবে ভেবে পায় না, কিভাবে মিলিয়ে নেবে, কিভাবে তাদের সাথে ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে, এই বিষয়ে তাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। এই দুই রকমের মধ্যে কোনো একটা অবস্থার মধ্যে পোস্টমাস্টার করেছেন। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। তাহলে পোস্টমাস্টারের সঙ্গে স্থানীয় লোকের মেলামেশা কেন হয়ে ওঠেনি, তার কিন্তু দুটো কারণ গল্পে লেখক উল্লেখ করেছেন। প্রথম কারণ কি বলেছেন, যে সমস্ত গোমস্তা কর্মচারীরা আছে তাদের প্রচণ্ড কাজের মধ্যে ফুরসত নেই নতুন লোকের সাথে গল্প গুজব করবে। আর দ্বিতীয় কারণ বলা হয়েছে যে তারা খুব একটা ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত নয়। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন কলকাতার ছেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে পড়েন। এই দুটো কারণই কিন্তু উল্লেখ করতে হবে।
কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা বাস্তব সত্যকে তুলে ধরেছেন। বলছেন পোস্টমাস্টার যখন এইখানে এসে সুন্দর গ্রামের প্রকৃতি দেখছেন, তরুপল্লব মানে গাছের এই সুন্দর নড়াচড়া, মেঘের একটা সুন্দর পরিবেশ, আকাশকে দেখা যাচ্ছে সুন্দরভাবে, এই যে পরিবেশটা মানে প্রকৃতির কোলে এসে তিনি কবিতা লিখতে যখন শুরু করছে, তখন সেই কবিতার মধ্যে যে ভাবটা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে যেন এই সুন্দর প্রকৃতির পরিবেশে তিনি খুব খুশি হয়েছেন এসে, মানে নিজেই খুব ভাগ্যবান মনে করছেন নিজেকে, সেরকম একটা পরিস্থিতি। কিন্তু আসল পরিস্থিতি মোটেই তা নয়। কলকাতার বাবু এখানে এসে একেবারে মানে মোটেই ভালো অবস্থায় নেই এবং মনে মনে ভাবছে যদি কোনো রূপকথার দৈত্য এসে এই সমস্ত গাছপালা কেটে একেবারে শহরের মতো পাকা রাস্তা পাকা বাড়ি বানিয়ে দিত, তাহলে বোধহয় তিনি বিশেষভাবে ভালো থাকতেন। এই কথাটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একদিকে পোস্টমাস্টারের কথাকে ব্যক্ত করেছেন, অন্যদিকে কিন্তু কবিদের কথাকেও ব্যক্ত করেছেন। অর্থাৎ কবিদের মধ্যে আমরা এই প্রবণতা অত্যন্ত লক্ষ্য করি যে প্রকৃতির সমস্ত সৌন্দর্যের মধ্যে তারা একটা আরাম, আবেশ এবং অনুভূতির বিষয় খুঁজে পান এবং সেখানে সবটাই ভালো লাগা থাকে। কিন্তু বাস্তবের সাথে সেই কবিত্বের যে কতটা পার্থক্য, সেটা যেন এই পোস্টমাস্টারকে দিয়েই লেখক, আমাদের আজকের গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়েছেন বা তুলে ধরেছেন। অর্থাৎ দূর থেকে যে প্রকৃতিকে অত্যন্ত সুন্দর মনে হয়, ভালো মনে হয়, সেই প্রাকৃতিক পরিবেশে, সেই অনুন্নত পরিবেশে মানিয়ে নেওয়াটা কিন্তু ততটাই কঠিন যারা নগর সভ্যতায় বড় হয়ে উঠেছেন বা বড় হয়েছেন। এটা যেন লেখক এখানে বলতে চাইলেন। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। অর্থাৎ এখানে 12-13 বছরের রতন নামের এক অনাথ বালিকা পোস্টমাস্টারের কাজকর্ম করে দেয় এবং তার বিনিময়ে পোস্টমাস্টারের কাছে সে খেতে পায়। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। এই সামান্য আয়োজন ছাড়া তার পক্ষে আরও বিশেষ কিছু আয়োজন করা মোটেই সুবিধাজনক নয়। নিজের কাজ নিজেই করে নেয়, রান্নাবান্না নিজে করে। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চৈস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গো বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? অর্থাৎ সন্ধ্যের একটা সুন্দর দৃশ্য তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলছেন গোয়ালঘর থেকে ধূম কুণ্ডলিত হয়ে উঠতো, গোয়ালঘর থেকে ধোঁয়া উঠতো। অনেকেই প্রশ্ন করেছিল আমাকে প্রথম ভিডিওর সময়, যা আবার বলছি, আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখানে এক্সপ্লেনেশনটা লাইন বাই লাইন নেই, কিন্তু অন্যভাবে অনেক কিছু প্রশ্ন উত্তর সেখানে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, আর যারা দেখে নিয়েছো তাদের জন্য বলছি না। যাই হোক, সেখানে কমেন্ট বক্সে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে ধূম কুণ্ডলিত হইয়া উঠিত মানে এই ধোঁয়া কেন গোয়ালঘরের? ওখানে কমেন্ট বক্সের উত্তরটা আমার দেওয়া হয়ে ওঠেনি, আজকে আমার মনে পড়লো। যাই হোক, আসলে গোয়ালঘরে গ্রামে প্রচুর মশার উপদ্রব, কারণ ওখানে তো ঝোপঝাড় গাছপালা প্রচুর, তাই মশাও প্রচুর পরিমাণে দেখা দিত, মশা মাছি। তা গোয়ালঘরে গরুগুলোকে রক্ষা করার জন্য, তারা যাতে ভালোভাবে থাকতে পারে সেই কারণে ধোঁয়া করা হতো, মানে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হতো, বিচুলি জ্বালিয়ে ভিজে খড়ে আগুন দেওয়া হতো, যার ফলে প্রচুর ধোঁয়া হতো। এবং সেই ধোঁয়ার কথাই এখানে কিন্তু বলা হয়েছে, যে ধোঁয়া গরুগুলোকে রক্ষা করতো মশা মাছির উপদ্রব হতে। যাই হোক, ঝোপে ঝাড়ে ঝিল্লি ডাকতো। এই সময় কি হতো, ঝোপ ঝাড়ে গ্রামীণ পরিবেশে ঝিল্লি ডাকতো। দূরে গ্রামের নেশাখোর বাউলের দল, বাউল যারা গ্রামে থাকে তারা মানে সন্ধেবেলা নেশা করতো বিভিন্ন রকমের, সেই নেশার করে তারা একেবারে খোল করতাল বাজিয়ে উচ্চ স্বরে গান গাইতো। যখন অন্ধকার দাওয়ায় একলা বসে
মানে সেই কম্পন দেখতো, কবি হৃদয়ে ঈষৎ হৃদকম্প হতো, মানে সেই সমস্ত গাছের কম্পন, এই সমস্ত কিছু অনুভব করতে তখন কবি হৃদয়ের জন্য কম্পন অনুভূত হতো। যাই হোক, সেই সময় রতন কি করতো, রতন এসে প্রদীপ জ্বালিয়ে দিত। পোস্টমাস্টার তখন রতনকে ডাকতেন এবং রতনকে বলতেন, কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে, হেঁসেলের অর্থাৎ রান্নাঘরের উনুন। পোস্টমাস্টার, তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দিত। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। রতনকে তামাক সেজে দিতে বলে পোস্টমাস্টার, তখন রতন একেবারে কোলকে সাজিয়ে তাতে ফুঁ দিতে দিতে তামাক নিয়ে চলে আসে। অনতি বিলম্বে মানে খুব সামান্য সময়ের পরেই আর কি। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধেবেলায় ঘরে ফিরিয়া আসিত। তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত। তাহাতেই উভয় রাত্রের আহার চলিয়া যাইত। সন্ধ্যেবেলা কোনো কোনো দিন পোস্টমাস্টার এবং রতন একেবারে নিবিড়ভাবে গল্প গুজব করত এবং সেখানে পোস্টমাস্টার রতনকে জিজ্ঞাসা করতো রতনের কিছু মনে আছে কিনা, তার ছেলেবেলার কথা, তার পরিবারের কথা। রতনকে এখানে আমরা অনাথ দেখছি, তার বাবা নেই, তার কেউ নেই। সেই রতন গ্রামের লোকের একেবারে এটোকাটা খেয়েই হয়তো বড় হয়েছে। সেই রতনকে যখন তার পরিবারের কথা জিজ্ঞাসা করা হয়, রতনের মনে আবছা আবছা মনে পড়ে কিছু টুকরো স্মৃতি। সেখানে তার মনে পড়ে তার মায়ের থেকে তার বাবা তাকে বেশি ভালোবাসত। তার ভাইয়ের সাথে কোনো এক সন্ধ্যার প্রসঙ্গ তার মনে পড়ে যায়, যেখানে গাছের ডালকে ছিপ করে তারা দুই ভাই বোনে মাছ ধরতে বসেছিল কোনো এক সন্ধেবেলায়। মানে সেই কথাগুলো তার মনে পড়ছে। বর্ষার দিনে মাছ ধরার কথাও তার মনে পড়ছে। এইসব গল্প করতে করতে অনেক রাত হয়ে যেত, মানে বেশ কিছুটা রাত হয়ে যেত। আর তখন পোস্টমাস্টারের খুব আলস্য হতো, মানে আলসেমি চেপে ধরতো, আর ভাল লাগতো না করতে। তখন তিনি রতনকে বলতো যে আর ইচ্ছা করছে না। রতন তখন সেই সকালের যে বাসি তরকারি রয়েছে সেই তরকারি দিয়ে কোনো রকমে কয়েকখানা রুটি সেঁকে আনতো। সেই খাবার তারা দুজনে মিলে খেয়ে নিত। একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসী একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। প্রবাসী মানে প্রবাসী এবং বিদেশি, এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রবাসী হচ্ছে যিনি বিদেশে বাস করেন, মানে অন্য দেশে বাস করেন, যেটা তার নিজের জায়গা নয়, জন্মস্থান নয়, কিন্তু বাস করছেন কর্মসূত্রে হোক বা অন্য কারণে। আর বিদেশি হচ্ছে যিনি বিদেশেই জন্মেছেন, এই দেশে জন্মাননি, মানে আমি যে দেশে বসে আছি, যে দেশের কথা বলছি, সে দেশে জন্মাননি, অন্য দেশে জন্মেছেন, তাকে বিদেশি বলে। তা যাই হোক, এই প্রবাসী থেকে পোস্টমাস্টারের কিন্তু তার ছোট ভাই, মা এবং দিদির কথা মনে পড়ে। কোনো কোনো সন্ধ্যায় সেই তাদের কথা রতনকে তিনি গল্প বলেন এবং তাদের জন্য কথা ভেবে তার মনটা দুঃখে ব্যথায় ভরে ওঠে। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। বলছে পোস্টমাস্টার যে সমস্ত কথা, তার বাড়ির কথা, তার তার ভাই, দিদি, বোনের কথা, যেগুলো গোমস্তাদের সাথে আলোচনা করতে পারতো না। প্রথমেই বলা হয়েছে তাদের প্রচণ্ড কাজের চাপ, সেখানে এই ধরনের গল্প, এই ধরনের কথা তারা আদৌ গ্রহণ করবে কিনা,
আলোচনায় সঙ্গ দেবে কিনা সেটা তো সে জানতো না, তাই জন্য তাদের সাথে এই ধরনের আলোচনা হতো না। কিন্তু অনাথ বালিকা যে রতন, তাকে সমস্ত কিছু গল্প সে মন খুলে বলতো, এবং এতবার এত রকম করে সেই মা দিদি অথবা ভাইয়ের কথা পোস্টমাস্টার রতনকে বলেছে যে তারা যেন রতনের মনের কাছাকাছি কোনো মানুষ হয়ে উঠেছে। এমনকি মনে মনে রতন তাদের চেহারাটাও তৈরি করে নিয়েছিল, এ কথাও যেন এখানে লেখক বুঝিয়ে দিলেন। অর্থাৎ তাদের এই পোস্টমাস্টার এবং রতনের যে গল্প কথোপকথন সেটা এত দূর এগিয়েছিল যে দুজনেই দুজনের পরিবারকে হয়তো অনেকটা কাছাকাছি অনুভব করতে পেরেছিলেন। এখানে পোস্টমাস্টারের অনুভবের কথা সেভাবে ব্যাখ্যা করা হয়নি, যতটা রতনের অনুভবের কথা ব্যাখ্যা করা হয়েছে। তারও কারণ পরে বলছি আমি শেষের দিকে। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। বর্ষাকালের কোনো একটা মেঘমুক্ত সকালে হালকা গরম বাতাস বইছে, রৌদ্রে ভিজে ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া পড়িতেছে। একেবারে বৃষ্টিতে ভিজে গেছে সমস্ত কিছু, আর হঠাৎ করে রোদ উঠেছে, একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, তা সেই সময়কার কথা বলা হচ্ছে। এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। আর ঠিক সেই রকম একটা পরিবেশে মানে যে পরিবেশটার কথা বলা হচ্ছে সেই পরিবেশে একটা পাখি একটানা ডেকে চলেছে, এবং লেখক বলছেন যেন সেই পাখি প্রকৃতির কাছে তার নিজের কোনো নালিশ আছে প্রকৃতির বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে, সেই একটানা নালিশ যেন করে চলেছে। এরপরে কি বলছেন, পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। বলছে পোস্টমাস্টারের হাতে তেমন কোনো কাজ ছিল না, কিন্তু প্রকৃতিটা কীরকম ছিল, প্রকৃতিটা সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন, বৃষ্টির জলে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নরম একটা চিক্কন চিকচিকে রূপ হয়ে উঠেছে, মানে ঝকঝকে রূপ হয়ে উঠেছে। তরুপল্লবের মানে গাছের পাতাগুলো একদম চকচক করছে, আর সেখানে বাতাস বইছে, একটা ঢেউ খেলে যাচ্ছে গাছ মানে পাতার মধ্যে। আর পরাভূত বর্ষা মানে বর্ষা পরাজিত হয়েছে, রোদ উঠেছে হালকা, আর সেই সময় আকাশের যে একটানা মেঘ সেটা খণ্ড খণ্ড হয়ে গেছে, অর্থাৎ মেঘগুলো আলাদা আলাদা হয়ে আকাশে পুঞ্জ পুঞ্জ আকারে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে বিরাজ করছে। এইরকম একটা পরিবেশে সত্যি ভালো লাগে মানুষের, এরকম মানে মন দিয়ে দেখতে ইচ্ছা করে। তা যাই হোক, এই সময় পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলী মানব মূর্তি। সেই দৃশ্য দেখতে দেখতে, সেই প্রকৃতিকে অনুভব করতে করতে পোস্টমাস্টারের মনে হচ্ছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এমন একটা সুন্দর বৃষ্টি ধৌত হালকা রোদের দিনে যদি তার পাশে কোনো একটা মানুষ থাকতো, একেবারে স্নেহ পুত্তলী মানে স্নেহের পুতুল যাকে বলে, একেবারে স্নেহ ভরা, যার সাথে মনের কথা বলা যায়, একান্ত আপন সে, এরকম একটা কেউ যদি পাশে বসে থাকতো তাহলে খুব ভালো হতো, যার সাথে একেবারে হৃদয়ের কথা বলা যাবে। তা যাই হোক, ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে, এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা এইরূপ। হঠাৎ করে পোস্টমাস্টারের মনে হচ্ছে ওই পাখিটা একটানা ডাকার মধ্যে দিয়ে যেন সেই কথাই প্রকৃতিকে বলছে, মানে সেও একা, পোস্টমাস্টারও একা, আবার পরক্ষণে পোস্টমাস্টারের মনে হচ্ছে সমস্ত প্রকৃতিটাও তো একা। সেই সমস্ত প্রকৃতি, পাখি এবং পোস্টমাস্টার সবার মনের ভেতরকার কথা, ব্যথা এবং যন্ত্রণা সবটাই যেন এক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মানে মনের ভেতরকার যে ব্যথা, দুঃখ, বেদনা, তার সাথে প্রকৃতি এবং পাখি, মানে যারা মানুষ নয় সেই ছোট্ট ক্ষুদ্র প্রাণী পাখি, তাদের মনের ব্যাপারটাকেও একাত্ম করে ফেলেছেন, সমস্তটা যেন একসাথে মিলিয়ে দিয়েছেন। পোস্টমাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ?
পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। রতনকে ডেকে সেদিন তিনি বলেছিলেন যে তোকে আমি পড়াশোনা পড়াবো এবং বলে সেই দিন দুপুরবেলায় তিনি সমস্ত জোগাড় করে বইপত্র জোগাড় করে তাকে একেবারে যুক্তাক্ষর স্বরবর্ণ অ আ ক খ পড়াতে শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই সমস্ত অনেকটা পড়াশোনা তাদের সম্পূর্ণ হয়ে গেল। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। বর্ষাকালে শ্রাবণ মাস চলছে। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করিয়া হাটে যাইতে হয়। প্রচণ্ড শ্রাবণ মাসের বর্ষা, অবিরল ধারায় বৃষ্টি হচ্ছে আর সারাদিন ধরে ভেক মানে ব্যাং ডেকে চলেছে আর একটানা বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় জল ভরে গেছে, যাতায়াত করার উপায় নেই, নৌকা করে হাটে যেতে হচ্ছে। এরকম একটা পরিবেশ। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা পড়িয়াছে, মানে ভোরবেলা হতে খুব বৃষ্টি হয়েছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অর্থাৎ রতন অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতরস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। রতন অনেকক্ষণ ধরে দরজার বাইরে অপেক্ষা করছিল তার দাদাবাবু তাকে ডাকবে, অর্থাৎ পোস্টমাস্টার তাকে ডাকবে, নিত্যদিনের মতো তাদের পড়াশোনা হবে। কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন কোনো রকম ডাক আসলো না, তখন রতন ফিরে যাচ্ছিল। এমন সময় পোস্টমাস্টার তাকে ডেকে তার গায়ে কোনো রকম জ্বর আছে কিনা, গরম আছে কিনা দেখার জন্য বলল। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। পোস্টমাস্টারের মনের কথা বলেছেন লেখক, বলছেন যে এরকম একটা পরিবেশে, মানে একটা বৃষ্টির ঘন পরিবেশ, ঘন বর্ষা, প্রবাসে যেখানে আপন কেউ নেই, সেরকম জায়গায় যখন রোগে বিছানায় পড়ে গেছেন, তখন প্রিয় কারোর সেবা পেতে বড় ইচ্ছা করে, কারণ পোস্টমাস্টার সেরকম পরিবেশেই বড় হয়েছেন। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ছে তার মা শাখা পড়া হাতে তার কপালে হাত দিত, মানে উত্তপ্ত কপালে হাত দিত, এরকম অবস্থায়। এই ঘোর প্রবাসের রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। আর পোস্টমাস্টারের মনে হচ্ছে যে দিদি এবং মা তার মাথার কাছে বসে আছে, তাকে সেবা করছে, এরকম যদি হতো। কিন্তু এই যে মনের ইচ্ছা, অভিলাষ অর্থাৎ ইচ্ছা, মনের স্বাদ, সেটা কিন্তু তার পূর্ণ হয়ে গেল, অপূর্ণ রইল না। কিভাবে? বালিকা রতন আর বালিকা রইল না। মানে যে রতন এতক্ষণ, মানে সেই 12-13 বছরের রতনকে বালিকা বলে আমাদের মনে হচ্ছিল, সে কিন্তু এবার আর বালিকা রইল না। একেবারে পূর্ণ বয়স্কা এক নারীর মতো, এক জননীর মতো সেবায় ব্রত হলো একেবারে। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রে শিয়রে জাগিয়া রহিল, আপনি পথ্য বাঁধিয়া দিল, শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? অর্থাৎ সারা রাত ধরে, সেই সন্ধে মানে দুপুর থেকে একেবারে রাত পর্যন্ত সারাক্ষণ সেই ছোট্ট বালিকা পোস্টমাস্টারকে বিশেষভাবে যত্ন এবং সেবা করে গেল। সে নিজে ডাক্তার ডেকে এনেছে, যে ডাক্তার গ্রামে পাওয়া যায়, তাকে বৈদ্য যাকে বলে, ডেকে এনেছে, তার পথ্য, তার ওষুধ সমস্ত নিয়ম করে তাকে দিচ্ছে, তার সেবা করছে, বারবার তাকে জিজ্ঞেস করছে একটু ভালো লাগছে কিনা। এই সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে রতন যেন এক জননীর রূপ নিয়েছে, মানে মনে হচ্ছে যেন পোস্টমাস্টার তার সন্তান সম। বহুদিন পর পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকটে বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। একটু সুস্থ হয়ে পোস্টমাস্টার দরখাস্ত করেছেন কলকাতায় তার বদলির জন্য, কারণ এরকম একটা অস্বাস্থ্য পরিবেশের কথা তিনি লিখেছেন, বলেছেন এখানে তার পক্ষে সম্ভব নয়। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। রতনের কাজ মিটে গেছে, রোগী ভালো হয়ে গেছে, রতনের আর ঘরের ভিতর স্থান নয়, সে বাইরে তার দরজার সামনে যেখানে বসে থাকে সেইখানে চলে গেল। অর্থাৎ ছোট্ট বালিকা হলে কি হবে, রতন কিন্তু বোঝে কখন তার কি কাজটা করা উচিত, অর্থাৎ প্রভু এবং ভৃত্যের মধ্যেকার যে দূরত্ব, সেটা কিন্তু সে বিবেচনা করে দূরত্বটা বজায় রাখতে চেষ্টা করেছে। যাই হোক, এরপর কি হচ্ছে,
রতন রোগ সেবা হইতে মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে সেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? সপ্তাহ ভোর রতন কিন্তু সেই দরজার বাইরে অপেক্ষা করেছে। তার সমস্ত যুক্তাক্ষর জোরে জোরে মন দিয়ে পড়েছে যাতে সে ভুলে না যায় যখন দাদাবাবু প্রশ্ন করবে। কিন্তু সপ্তাহ পার হয়ে যাচ্ছে, রতনকে দাদাবাবু ডাকেনি, কারণ সে মানে বিশেষভাবে অপেক্ষা করছে তার কলকাতার চিঠির উত্তরের জন্য। কিন্তু এরপর যখন সপ্তাহ পার হয়ে গেছে, একদিন হঠাৎ রতনকে ডাকা হলো। পোস্টমাস্টার বলিলেন, রতন কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। অর্থাৎ ছোট্ট রতন কিন্তু বুঝলো যে সে পোস্টমাস্টারকে আর পাবে না। এই কদিনে পোস্টমাস্টারের সাথে তার যে মানে একটা একাকিত্ব দূর করেছিল পোস্টমাস্টার, তার জীবনের যে সুন্দর একটা ভালোবাসা গড়ে উঠেছিল দুজনের মধ্যে, যে সুন্দর একটা পরিস্থিতিতে সে যেন একই সাথে তার প্রিয়জন, তার অভিভাবককে খুঁজে পেয়েছিল, সেই বিষয়টা যে সে হারাতে বসেছে সেটা রতন অনুভব করলো, বুঝতে পারলো, তাই সে চলে গেল। যাই হোক, এরপরে রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে। না মঞ্জুর মানে মঞ্জুর হয়নি, মেনে নেয়নি কলকাতার অফিস, তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন, অর্থাৎ তিনি কাজ ছেড়ে দিয়েই চলে যাচ্ছেন কলকাতায়। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপরে টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। এরকম একটা পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো সুন্দর দৃশ্য বর্ণনা করেছেন। একটা মাটির প্রদীপ টিম করে জ্বলছে, অন্যদিকে বর্ষার জল একটা মাটির সরার উপর টুপটুপ করে পড়ছে। অর্থাৎ দুটোই কিন্তু নিঃসঙ্গ, একাকী, ধীরে একটা এমন পরিবেশ, অর্থাৎ সমস্ত পরিবেশটা যেন রতনের মনকে প্রকাশ করছে। রতনের মনের গভীরে যেরকম একটা ক্রন্দন হচ্ছে, একটানা ক্রন্দন, সেই জল পড়াটা যেন রতনের মনের ক্রন্দনকে বোঝাচ্ছে। আর প্রদীপের একটানা জ্বলে থাকা, সেটা যেন পোস্টমাস্টারের নতুন যে চেহারা বা পোস্টমাস্টার যে তার বাস্তব জীবনটাকে দেখতে পাচ্ছে, বাস্তবটাকে বুঝতে পারছে, সেই আগুন জ্বলা, সেটাকে যেন ব্যাখ্যা করছে এই স্থানের মধ্যে দিয়ে। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। অন্যদিন চটপট রুটি করতো, কারণ তাকে দাদাবাবুর কাছে আসতে হবে, আবার গল্প করতে হবে। আজ সেই টানটা অনুভব করছে না। তার মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা পাক দিয়ে উঠছে। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। বালিকার প্রশ্ন যে তুমি আমাকে তোমার সাথে কলকাতায় নিয়ে যাবে তোমার বাড়িতে, প্রশ্নটা শুনে পোস্টমাস্টার হাহা করে হেসে তাকে বলে যে সে কি করে হবে। তার এই হাসির মধ্যে এই উত্তরটা বালিকা ওই রতনকে কিন্তু আঘাত করেছিল, সেটাও পরে আমরা আসছি। তা যাই হোক, তিনি কিন্তু বুঝলেন না, রতন বুঝতে পারছে না বা বুঝতে পারবে না কেন তাকে নিয়ে যাওয়া সম্ভব না। পোস্টমাস্টারের উচিত ছিল তাকে ব্যাখ্যা করে দেওয়া কেন নিয়ে যেতে পারবেন না। কারণ একটা গ্রাম থেকে হঠাৎ করে তৎকালীন সময়ে যে পরিবেশ ছিল, যে একটা তৎকালীন সময়ে তো বিবাহও এরকম হতো যে বয়স্ক মানুষের সাথে কম বয়সী কন্যার বিবাহ। এবার হঠাৎ করে গ্রাম থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া, শহরে গিয়ে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা সত্য কথা। কিন্তু পোস্টমাস্টার সেই সত্যটা রতনকে বোঝানোর কোনো তাগিদ অনুভব করেননি, শুধু হাসি মুখে এই কথা বলেছে সে কি করে হবে। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। আজ পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন
তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। অর্থাৎ কখন তিনি বেরোবেন পোস্টমাস্টার এই কথা রতন জিজ্ঞাসা করেন, যে কোনো কারণে হোক, তার মন খারাপ ছিল অথবা ভয় পেয়েছিল, যে যাই হোক অভিমান ছিল, কোনো কারণে জিজ্ঞাসা করেনি। কিন্তু কখন বেরোবে সেটা তার একটা বিচক্ষণ কাজ, তার মধ্যে একটা বিচক্ষণতা দেখা দিয়েছে এবং তার একটা কর্তব্য বোধ থেকে সে নদী থেকে রাত্রিবেলায় জল তুলে রেখে দিয়েছে এবং ভোরবেলা কিন্তু স্নান করেও নিয়েছে পোস্টমাস্টার, আমরা দেখছি। যাই হোক, স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরব প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করিবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ ও দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? এই জায়গায় আমরা দেখছি পোস্টমাস্টার অত্যন্ত স্নেহের সাথে, এখানে পোস্টমাস্টারের মনের মধ্যে বালিকা রতনের প্রতি একটা স্নেহ আছে, একটা করুণ, মানে তার যেমন বাড়িতে ভাই আছে তেমনই যেন একটা ছোট্ট বালিকার প্রতি তার একটা স্নেহ জেগে উঠেছে তার মনের মধ্যে। তাই রতন যখন একা হয়ে যাবে, পোস্টমাস্টার চলে গেলে তার কি হবে, সেই ভাবনা থেকেই কিন্তু পোস্টমাস্টার তার ব্যবস্থা করে দিতে চেয়েছে। কিন্তু কি হলো, রতন কিন্তু সেটা নিতে মানে প্রস্তুত নয়। এই রতন কি বললো, রতনকে বলা হলো এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র মানে দয়া থেকেই উঠেছে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কি বুঝলো? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। যখন পোস্টমাস্টার তাকে অনেক বকাঝকা করেছে তখন কিন্তু সে সহ্য করে নিয়েছে, কারণ তার মনে হয়েছে বকাঝকা করা অভিভাবকের দায়িত্ব, অভিভাবকের কাজ। কিন্তু আজ যখন নরম কথা বলছে, এটা মানে ব্যবস্থা করে যাবে, তখন যেন কেন একটু পর লাগে। তখন রতন অনুভব করছে যে পোস্টমাস্টার মোটেই তার আপনজন নয়, হয়ে উঠতে পারছে না, সে চলে যাচ্ছে তাকে ফেলে। তখন সে একেবারে উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল এবং বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না, আমি এখানে থাকতেই চাই না। যাই হোক, পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। তাকে মানে যে নতুন পোস্টমাস্টার এলো তাকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার চলে যাওয়ার দিকে গমনোন্মুখ মানে উন্মুখ হয়ে রয়েছেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিন্তু কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালাইয়া গেল। রতনের জন্য পোস্টমাস্টারের কিন্তু স্নেহ ছিল, বরাবর ভালোবাসা ছিল, তাই সে রতনের কিছুদিন যাতে চলে তাই বেতনের অনেকটাই মানে পথ খরচাটুকু রেখে সবটাই রতনের হাতে তুলে দিতে গেল। কিন্তু রতন কিছুতেই গ্রহণ করতে চাইল না। রতন বারবার বলতে লাগলো যে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আসলে রতন তো স্নেহ চায়, ভালোবাসা চায়, সে তো ভালোবাসার কাঙাল, তাকে ফেলে চলে যাওয়া হচ্ছে, সেই অর্থ মানে যে টাকা পয়সা তার প্রতি তার কোনো আগ্রহ নেই। রতন আরাম চায় না, রতন মানুষ চায়, ভালোবাসার মানুষগুলোকে আপন করে পেতে চায়, সেটাই যেন এখানে বুঝিয়ে দিল রতন। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। এই একটা দৃশ্যকে তুলে ধরেছেন লেখক, বলছেন যে আস্তে আস্তে পোস্টমাস্টার তার নৌকার দিকে চলেছেন এবং তার যে জিনিসপত্র তার একটা বর্ণনা দিচ্ছেন, একটা ছবির মতো দৃশ্য তুলে ধরা হয়েছে। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। মানে বর্ষায় প্রচণ্ড নদী যখন একেবারে জলে টলমল করছে, যেন একটা মনে হচ্ছে নদী যেন তার চোখের জল ছলছল করছে নদী গর্ভে। তা যাই হোক, হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন কে না, পোস্টমাস্টার। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। মানে সেই রতনের মুখটা, তার ব্যথা বেদনা ভরা মুখটা পোস্টমাস্টারের মনে পড়তে লাগলো। একবার নিতান্ত ইচ্ছা করিল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। একবার সামান্য সময়ের জন্য পোস্টমাস্টারের মনে হলো জগতের ক্রোড় বিচ্যুত, জগতের কোল থেকে যে অনাথিনীকে মানে যে রতনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অনাথ করে দেওয়া হয়েছে, সেই বেচারা রতনের জন্য তিনি একবার ফিরে যান।
তাকে সঙ্গে করে নিয়ে আসেন, এরকম একটা ইচ্ছা হলো। কিন্তু তখন পালি বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। বলছে রতনের কথা সামান্য সময়ের জন্য মনে হলো ফিরে যাই, তাকে নিয়ে আসি, কিন্তু তার পরক্ষণেই মানে যে সময়ে কথাটা মনে হয়েছে তখন নদীর বক্ষে নৌকা অনেকটা এগিয়ে গেছে, কারণ পালে হাওয়া লেগেছে, স্রোতের দিকে যাচ্ছে, নৌকা একেবারে গ্রাম ছেড়ে শ্মশানের দিকে, মানে গ্রামের শ্মশান যেটা সেদিকে চলে গেছে। আর সেই মুহূর্তে পোস্টমাস্টারের মনে হলো পৃথিবীতে কে কাহার, মানে একটা সাংঘাতিক দার্শনিক সত্যকে তিনি মনে করলেন। সেই কাতব কান্তা কাস্তে পুত্র সংসারোয়াম অতীব বিচিত্র, সেই যে একটা শ্লোক সংস্কৃত, যে কে তুমি, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, এরকম একটা কথা যেন তার মনে হলো। এই সংসারে কেউ কারোর আপন নয়। তার কাজে বালিকা রতনের কথা ভেবে তার কি মানে কি লাভ হবে? এরকম কত অনাথ বাচ্চা, কত অনাথিনী বালিকা পৃথিবীর কত প্রান্তে এরকম একা হয়ে আছে, তাদের প্রত্যেকের কথা তো পোস্টমাস্টার ভাবছে না বা ভাবতে পারবে না, তাহলে এইসব ভেবে লাভ নেই। এরপরে কি বলছেন, তারপরে মনে হচ্ছে কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পরক্ষণেই বলছেন কিন্তু রতনের মনে কোনো তত্ত্ব আবির্ভূত হলো না, কোনো দর্শনের কথা আবির্ভূত হলো না। এরও একটা কারণ আছে, রতন গ্রামের অশিক্ষিত মানুষ, সে বৃহৎ পৃথিবীকে সেভাবে চেনে না। আর অন্যদিকে পোস্টমাস্টার শিক্ষিত মানুষ, শহুরে মানুষ, তিনি পৃথিবীটাকে অনেকটা বেশি দেখেছেন রতনের থেকে, অনেক বেশি মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তার মনের মধ্যে যে দর্শন আসবে, রতনের মনের মধ্যে আসবে না, এটাই স্বাভাবিক। রতনের সহজ সরল মনোভাবটাই এখানে প্রস্ফুটিত হবে, এটাই বোঝা যাচ্ছে। সেই পোস্ট গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। পোস্ট অফিসের চারধারে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। তার মনের মধ্যে আশা জাগছে, সে তো সহজ সরল, সে তো পৃথিবীর দর্শন বোঝে না। সে তখন ভাবছে যদি ফিরে আসে দাদাবাবু, সেই আশায় সে ঘুরছে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। মানে একটা আশার বন্ধন, যে বন্ধন মানুষ মানুষকে কাছে টানে, সেই বন্ধনটা অনুভব করে রতন ওই স্থানটা ত্যাগ করতে পারছে না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বুদ্ধিহীন মানব হৃদয়, মানুষের মনের ভেতরটা কতটা নির্বোধ। সেই বন্ধনে পড়িয়া কি ভ্রান্তি কিছুতেই ঘটছে না, মানুষের ভুলটা কিছুতেই যেন দূর হয় না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। বেশ কিছু পরে যুক্তিশাস্ত্রের বিধান মানুষের মনের মধ্যে হয়তো প্রবেশ করে, মানে যে যুক্তি তর্কগুলো চলে, যেগুলো আমরা বুঝতে পারি যে আবেগ সবসময় কাজ করে না, সেই যুক্তিতর্কগুলো কিছুক্ষণের জন্য মাথায় প্রবেশ করে, কিন্তু সেই প্রমাণটাকেও মানুষ অস্বীকার করতে চায় নিজের সেই বিশ্বাসের জন্য, অন্ধবিশ্বাসের জন্য। মিথ্যা আশাকে দু হাতে যেন জড়িয়ে ধরতে চায়, দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। একদিন সমস্ত কিছু নিয়ে হৃদয়টাকে বিচ্ছিন্ন করে দিয়ে, ব্যথায় ভরিয়ে দিয়ে সমস্ত আশা একেবারে সমূলে উৎপাটিত হয়, মানে আশা আর থাকে না, নিরাশায় পরিণত হয়। তখন মানুষ আবার সেই সত্যটা বুঝতে পারে। দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। এবার বুঝতে পারলো যে এরকম কাজ আমি আর করবো না, আমি বুঝতে পারলাম সবটা, কিন্তু আবার সে ওই ভুলটা করবে, আবার আশা করবে যে আবার হয়তো আমি ভালো ফল কিছু পাবো। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, এখানেই কিন্তু আমরা দেখলাম যে গল্পটা শেষ হয়েছে। এই যে রতন এবং পোস্টমাস্টারের মনের মধ্যেকার পার্থক্য, তার কারণ কিন্তু এক গ্রাম এবং শহরের পার্থক্য, শিক্ষা এবং অশিক্ষার পার্থক্য, এবং রতনের সহজ সরল মন, অন্যদিকে পোস্টমাস্টারের একেবারে বাস্তব মন। পোস্টমাস্টারের মনের মধ্যেও কিন্তু কবিত্ব ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল, কিন্তু সেই সব কিছুর সাথে সাথে তার বাস্তব বোধটা ছিল। কল্পনাকে বেশিক্ষণ তিনি প্রশ্রয় দিতেন না, তিনি বাস্তব জগতে পরক্ষণেই ফিরে আসতেন। আর সেই কারণেই তিনি কিন্তু রতনের সাথে যতই একটা পরিবারের মতো আত্মীয়তার বন্ধন গড়ে উঠুক না কেন, সেটাকে ছিন্ন করে তিনি চলে যেতে চেয়েছেন তার শরীরকে রক্ষা করার জন্য। তার মনে হয়েছে ওই গ্রামে ওই পরিস্থিতিতে থাকলে তিনি বাঁচবেন না, তাই তিনি চিঠি লিখে ওখান থেকে চলে যেতে চেয়েছেন। কিন্তু রতন তো এত কিছু বোঝে না, রতন সহজ সরল, সেই গ্রামের বাইরে যাওয়ার কোনো রাস্তা তার নেই, সে ওখানেই পড়ে থাকবে।
থাকবে, সে পোস্টমাস্টারকে আঁকড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল। তাই তার মনের মধ্যে এত ব্যথা, এত অভিমান, এত পুঞ্জীভূত বেদনা বারবার আমরা লক্ষ্য করেছি। যখন পোস্টমাস্টার চলে যাচ্ছে তখন আবার সে গ্রামের মধ্যে একা হয়ে পড়ছে, আবার সে অনাথ হয়ে পড়বে। পরবর্তী পোস্টমাস্টার তাকে ভালোবাসবে কিনা, তার সাথে সেই রূপ ব্যবহার করবে কিনা আমরা জানি না। এখানেই ছোট গল্পের সার্থকতা। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে থাকে, এরপর রতনের কি হলো। তা যাই হোক, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি মনে হয় ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, সেখানে কিন্তু লাইন তুলে বহু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। খুব ভালো থেকো।